আচ্ছা, এটা হলো ফার্স্ট কোশ্চেন। ডিউরিং সবাই কি শুনতেছো? স্ক্রিন দেখতেছো সবাই? ইয়েস। আচ্ছা, ঠিক আছে। এখানে যেটা বলছে যে ডিউরিং এন এক্সপেরিমেন্ট আর স্টুডেন্ট ইউজ দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট শোন ইন দ্য ফটোগ্রাফ টু মেজার দ্য ডায়ামিটার অফ আ স্মল মেটাল স্ফেয়ার। ঠিক আছে, তো এখানে দেখো কি ইউজ করছে, এখানে একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট ইউজ করছে কি মেজার করার জন্য, একটা মেটাল স্ফেয়ার মেজার করার জন্য। এখানে বলছে রেজুলেশন, স্টেট দ্য রেজুলেশন অফ দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট শোয়িং দ্য ফটোগ্রাফ। দ্যাট মিনস তোমার এখানে ফটোগ্রাফে যে ইনস্ট্রুমেন্টটা দিচ্ছে এটা রেজুলেশন বের করতে বলছে। এখন এই যে রেজুলেশনটা আছে না, এই রেজুলেশন জন্য তুমি কেমনে বলবা? এই যে ভ্যালুটা দেখে এখানে একটা রিডিং দেওয়া আছে না, 13.2। এই 13.2 এর যে রিডিংটা আছে, এই রিডিংটা দেখে তারপর তুমি মনে করো যে ভ্যালুটা বলবা। তো আমাদের এখানে যদি রিডিংটা দেখি, এটা কত সিগনিফিকেন্ট ফিগারে দেওয়া, কত ডেসিমেলে দেওয়া? 1 ডেসিমেল প্লেসে দেওয়া না? তাহলে এই যে এইটাই তুমি এখানে বলবা যে রেজুলেশন যত, যত ডেসিমেল প্লেস অতই কি রেজুলেশন হয় না? তার মানে এখানে রেজুলেশন হবে কত? 0.1। হ্যাঁ, এখানে রেজুলেশন হচ্ছে 0.1। রেজুলেশন 0.1 এটা বুঝছি কিভাবে? কারণ এই যে অ্যান্সারটা আমার এখানে যে রিডিংটা আছে, এই রিডিংটা 1 ডেসিমেলে দেওয়া আছে। তো 1 ডেসিমেল মানে কি? 0 পয়েন্টের পর একটা ভ্যালু, তো এই যে পয়েন্টের পর একটা 1। তো এই জন্য এটা রেজুলেশন হচ্ছে 0.1 মিলিমিটার। যদি সেন্টিমিটার লেখো তাহলে এটা 0.01 হবে। ক্লিয়ার এটা? না ভাইয়া, ক্লিয়ার না। এখানে মনে রাখবা যে মানে রেজলিউশন হচ্ছে যত ডেসিমেল প্লেসে তোমার ভ্যালুটা আসতেছে। কি বলছি তোমার, ইয়া রেজলিউশন হচ্ছে কত ডেসিমেলে রিডিংটা তোমার মেজারিং ইনস্ট্রুমেন্ট আসতেছে। তো এই যে ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টে আমার রিডিংটা কত ডেসিমেলে আসতেছে? 1 ডেসিমেলে না? যেহেতু এটা 1 ডেসিমেলে দেওয়া আছে, তার মানে কি এটাই হচ্ছে রেজুলেশন। তাহলে 1 ডেসিমেলটাকে আমরা কিভাবে লিখবো? 0.01। ঠিক আছে, এটাই হচ্ছে রেজুলেশন। তো এই সেম কোশ্চেন যদি এখানে থাকতো 13.25 থাকতো, আর 2 এর পর যদি আর একটা ডিজিট থাকতো, এনিথিং অ্যাপার্ট ফ্রম 0, তখন রেজুলেশন হতো 0.01। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, এখানে বলছে ওয়াই দিস ডিভাইস ইজ সুটেবল টু মেজার দ্য ডায়ামিটার। বলছে এই যে ডিভাইসটা আমি ইউজ করলাম এটা সুটেবল কেন? অলওয়েজ মনে রাখবা, আমরা সুটেবিলিটি কখন আনি? সুটেবিলিটি আনি যখন এটার মধ্যে আনসার্টেনিটি আসে। মানে সুটেবিলিটির সাথে কানেকশন হচ্ছে আনসার্টেনিটি। আনসার্টেনিটি যত কম হবে অত একটা ডিভাইস সুটেবল হবে। আনসার্টেনিটি যদি বেশি হয় তার মানে কি সুটেবল, মানে ওটা সুটেবল না। ঠিক আছে, দ্যাট ইজ লেস সুটেবল ফর এক্সপেরিমেন্ট। তো এখানে তুমি যদি দেখো তোমার এখানে যেহেতু রেজুলেশন কি আসছে 0.01, এখন রেজুলেশন থেকে আমরা আনসার্টেনিটি বের করতে পারবো না? মনে আছে ফর্মুলা কি ছিল? আনসার্টেনিটি ইকুয়ালস টু হাফ অফ রেজুলেশন। তাহলে হাফ অফ রেজুলেশন যদি হয় 0.1 এর হাফ কত হয়? 0.05। ঠিক আছে, তো দ্যাট মিনস এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি অনেক কম না? তার মানে আমি কি বলতে পারি যে আমার পার্সেন্টেজ আনসার্টেনিটি আছে, পার্সেন্টেজ আনসার্টেনিটিটা অনেক স্মল। ঠিক আছে, তো যেহেতু পার্সেন্টেজ আনসার্টেনিটি অনেক স্মল, কেন স্মল? বিকজ রেজুলেশন ইজ মাচ লেস দ্যান ডায়ামিটার অফ দ্য বল বিয়ারিং। ঠিক আছে, আমার বল বিয়ারিং এর ডায়ামিটার কত? ডায়ামিটার হচ্ছে 13.2, আর আমার রেজুলেশন হচ্ছে কত? 0.1। তো যেহেতু আমার রেজুলেশনটা ডায়ামিটার থেকে অনেক কম, তার মানে কি আমার এই যে ইয়াটা আছে, পার্সেন্টেজ আনসার্টেনিটি আছে, পার্সেন্টেজ আনসার্টেনিটি অনেক কম হবে। ঠিক আছে, আর পার্সেন্টেজ আনসার্টেনিটি যদি কম হয় তার মানে এখানে ইয়া কি হবে? এই জিনিসটা সুইটেবল। একটা মিনিট খালি ওয়েট করো। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এখানে যেহেতু আমার আনসার্টেনিটিটা হচ্ছে অনেক স্মল, পার্সেন্টেজ অনেক স্মল, আর ডায়ামিটার ভ্যালু হচ্ছে অনেক বেশি, তার মানে আমার এখানে মানে আনসার্টেনিটি অনেক কম আসবে। ঠিক আছে, এটা কেমনে? যে আমরা পার্সেন্টেজ আনসার্টেনিটি যদি ফর্মুলা লিখি, ঠিক আছে, যে পার্সেন্টেজ
আনসার্টেনিটি ফর্মুলা কি ছিল? আনসার্টেনিটি ডিভাইডেড বাই মেজার্ড ভ্যালু ইনটু 100। তো এখানে মেজার্ড ভ্যালু হচ্ছে কত? মেজার্ড ভ্যালু হচ্ছে যে এই যে আমি রিডিংটা নিলাম 13.2, যে রিডিংটা হচ্ছে অনেক বড়। আর আমার এখানে আনসার্টেনিটি কেমনে আসে? আনসার্টেনিটি আসে uncertainty equals to resolution by half of resolution. That means যেটা অনেক, এখন দেখো যদি এই ভ্যালুটা অনেক কম হয় আর এই ভ্যালুটা অনেক বেশি হয়, তাহলে আমার পার্সেন্টেজ আনসার্টেনিটি কি হবে? কম হবে। এই জন্য যদি পার্সেন্টেজ আনসার্টেনিটি কম হয় তার মানে এটা সুটেবল। ক্লিয়ার? স্যার অ্যারাউন্ড কোন পার্সেন্টেজ আনসার্টেনিটিটা মানে সুইটেবল হিসেবে কনসিডার করি? কোন পার্সেন্টেজ আনসার্টেনিটি? ধরো যখনই তোমার পার্সেন্টেজ আনসার্টেনিটি দেখবা যে অনেক কম আসতেছে, ধরো এনিথিং বিলো 5%, ঠিক আছে, ইভেন 5%ও অনেক বেশি আনসার্টেনিটি। ধরো তোমার অনেক টাইমে দেখবা তোমার আনসার্টেনিটি অনেক কম আসবে, ধরো 2% আসবে আনসার্টেনিটি, বা 3% আসবে আনসার্টেনিটি, বা আরো কম আসতে পারে 0.1, 0.3, 0.7, ঠিক আছে। তো এই যে আনসার্টেনিটি গুলো আছে, পার্সেন্টেজ আনসার্টেনিটি, এগুলো কিন্তু বেশি একটা ডিফারেন্স না, ঠিক আছে। তো তখন তুমি বলতে পারছো ঠিক আছে আমার মানে যে ইয়াটা আছে, ভ্যালুটা আছে, এটা মোটামুটি সুটেবল। এখন ধরো তোমার পার্সেন্টেজ আনসার্টেনিটি আছে অনেক বেশি, 15%, 10%, 12%, তার মানে কি তোমার আনসার্টেনিটি বড় হতে পারে, ঠিক আছে। তখন তোমার মনে করো যে সুটেবল হওয়ার চান্সেস কম, ঠিক আছে। আমাদের যখন কোশ্চেন আসবে যেখানে হয়তো তোমাকে ফিগার করতে বলবে যে ভ্যালুটা কি সুটেবল নাকি সুটেবল না, তখন তুমি কি করবা? এরকম পার্সেন্টেজ আনসার্টেনিটি ক্যালকুলেট করে বের করবা। যেমন এখানে হয়তো ক্যালকুলেট করা লাগে না, অনেক জায়গায় ক্যালকুলেট করা লাগতে পারে। আচ্ছা আমরা একটু পরেরটা দেখি। পরে বলছে যে একটা ডায়ামিটার আছে যেটা রিডিং হচ্ছে ইয়া এত, আর ওর আনসার্টেনিটি হচ্ছে প্লাস মাইনাস 0.5 বলছে আনসার্টেনিটি বের করতে। তো আবার পার্সেন্টেজ আনসার্টেনিটি বের করতে হবে। পার্সেন্টেজ আনসার্টেনিটি বের করতে হলে কি করব? আনসার্টেনিটি ডিভাইডেড বাই মেজার্ড ভ্যালু ইনটু 100। তো এখানে আনসার্টেনিটি কত? 0.05, ঠিক আছে। মেজার্ড ভ্যালু কত? 20.5। জাস্ট এটাকে এবার ইনটু 100 করে দিলে হয়ে যাবে তোমার 0.24%। ঠিক আছে। এটা যদি দেখো এই যে 0.24%। নাম্বার সি তে যাই। The student took further measurements of the diameter and calculate a mean. Explain how the student should use this measuring device to make the measurement as accurate as possible. বলছে যে এই যে মেজারিং ডিভাইসটা আছে, এই ডিভাইসটা ইউজ করে আমি কিভাবে আরো অ্যাকুরেটলি মেজার নিতে পারবো, মানে রিডিং নিতে পারবো। তো এগুলো নিয়ে আমরা পড়তাম, দেখি নি 3 নোট করি। যে ডিফারেন্ট ওরিয়েন্টেশনস এর নেব। হ্যাঁ, টেক রিডিংস এর ডিফারেন্ট ওরিয়েন্টেশন, ওটা শিটটা কইতে দাও। এই যে এখানে একটা অন্য লিখছিলাম। আচ্ছা দেখো, তো এটা আমি কি করব? এখানে দেখো আমার এই যে দেখো এখানে যে মেটাল যে স্ফিয়ারটা আছে, এই মেটাল স্ফিয়ার যে পুরোপুরি স্মুথ, এটার কোনো গ্যারান্টি আছে? এটা তো এমন হইতে পারে যে কোনো জায়গায় একটু কার্ভ বেশি বা কোনো জায়গায় একটু কার্ভ কম, বা কোনো জায়গায় হয়তো একটু মনে করো যে ইয়া আছে, মানে কোনো টাইনি মনে করো যে স্পটস আছে, যে স্পটস গুলোর কারণে কোনো জায়গায় উঁচা নিচে আছে। তো যেটার কারণে আমি যদি একটা জায়গা থেকে যদি মেজার করি, আমার ভ্যালুটা কিন্তু অ্যাকুরেট নাও আসতে পারে। যে জন্য আমার কি করতে হবে? আমার যেটা করতে হবে যে আমার এখানে ডিফারেন্ট ওরিয়েন্টেশন, দ্যাট মিনস আমি এটা কি করবো, ডিফারেন্ট আমি ঘুরায় নিব, ঘুরায় চেক করবো, ঠিক আছে, ঘুরায় ডিফারেন্ট রিডিংস দিব। তো দেখো এটাই বলছে যে টেক রিডিংস ইন ডিফারেন্ট ওরিয়েন্টেশন, যেটি কি করবা, ডিফারেন্ট ওরিয়েন্টেশনে রিডিংস দিবা। সেকেন্ড পয়েন্ট নাকি বলছে চেক ফর জিরো এরর, ঠিক আছে। তোমার এখানে যেন কোনো জিরো এরর না থাকে। ধরো তোমার এখানে আগে থেকে যদি রিডিং একটা ভ্যালু থাকে, ধরো তোমার এখানে যেটা আছে মেজারমেন্টটা আগে থেকে এখান থেকে শুরু হয়েছে, তারপর এখান থেকে এটা একটু গেল, তো তোমার তখন কিন্তু তোমার এটা অ্যাকুরেট রিডিং কিন্তু হবে না। তোমার ফার্স্টে যেটা করতে হবে, ফার্স্টে কিন্তু আমার মেজার ইনস্ট্রুমেন্টটা পুরোপুরি ক্লোজ রাখতে হবে। পুরোপুরি ক্লোজ রেখে তারপর গিয়ে আমার কি করতে হবে, রিডিংটা নাও লাগবে। তো
তো যেটা তুমি এখানে করবো, তোমার এখানে কিন্তু পুরো যদি ধরো আগে থেকে যদি তোমার এখানে একটা রিডিং উঠে থাকে, ঠিক আছে, তুমি রিডিং এখানে মেজারিং ইয়া দেওয়ার আগে, তার মানে কি তোমার এখানে জিরো এরর হওয়ার চান্সেস আছে। তো অবভিয়াসলি এনশিওর করবো তোমার এখানে যেন কোনো জিরো এরর না থাকে। স্যার এটা মনে করেন বার্নিয়ার ক্যালিপার দিয়ে তো মনে করেন আমরা ওই হামজা ভাই বলেন 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 না হামজা কিছু বলবে না, ও ভুলে মনে হয় হাত তুলছিল। হ্যাঁ বলো মাহিন বলো। মানে যখন বার্নিয়ার ক্যালিপার দিয়ে মেজার করবো ওই সময় তো ওই বলটা স্ফিয়ারটা অ্যাকচুয়ালি ওই জায়গায় আটকাবে না, তো এদিকে তো জিরো এরর মানে হবে কিভাবে এই জিনিসটা বুঝলাম না। মানে যখন আটকিয়েই থাকবে ওই সময় তো এই এমন হইতে পারে তোমার এখানে কোনো সিস্টেম মানে মানে মেশিনের মধ্যে কোনো মেটালিস্টিক এররের কারণে এটা অলরেডি একটু এক্সটেন্ড হয়ে আছে। এক্সটেন্ড হওয়ার কারণে এমন হইতে পারে তোমার এখানে মানে কিছু একটা রিডিং 0.1 বা 0.01 আগে মানে বেশি দেখাতেছে। বুঝেছি স্যার। ঠিক আছে, এটা আমি তাও যদি একটা মিনিট, অনেক টাইম যেটা করে তোমার একেবারে জিরো থেকে স্কেলিংটা স্টার্ট করে না, জিরো থেকে স্টার্ট না করে ধরো একটা ভ্যালু আগে থেকে স্টার্ট করে। তো একটা ভ্যালু আগে থেকে যদি স্টার্ট করে তখন তোমার মনে করো এখানে জিরো। আমি তোমাকে এক কাজ করবো, একটু পরে একটা পিক পাঠাবো মনে, ঠিক আছে, এখন তো দেখা যায় পাঠাতে গেলে প্যারা হয়ে যায়। আমি তোমার একটু পরে একটা পিক পাঠাবো মনে, ঠিক আছে যেখানে ক্লিয়ারলি বুঝবা। আমি গ্রুপ এরিয়া দিব না, ঠিক আছে, সবাই দেখা নি ওটা। আচ্ছা এখানে বলছে এই এক্সাম্পলটা কিন্তু আমরা ক্লাসে করছিলাম তাই না? এখানে বলছে স্টুডেন্ট মেজার দ্য ডায়ামিটার অফ সেকেন্ড মেটাল স্কয়ার এন্ড রেকর্ডেড দ্য ফলোইং। বলছে মিন বের করতে বলছে। এখন মিন বের করতে আমরা কি করবো বলতো? সবগুলো প্লাস করে ডিভাইড বাই যতগুলো আছে, বাট এখানে আমি একটা রিডিং নিব না। এই যে এইটা, কনকর্ডেন্ট গুলি এটা আমার কনকর্ডেন্ট, ঠিক আছে, এই রিডিংটা আমি নিব না। বাকিগুলো সবগুলাই 0.1 এর উপরে বা 0.1 এর নিচের মধ্যে আছে। আর এটা পেয়ে গেলে পরে পার্সেন্ট আনসারটি বের করবো কেমনে? আবার ফার্স্ট আনসারটি বের করবো। এখন এইসব রিডিং এ যখন সেট অফ রিডিংস থাকে তখন আনসারটি বের করার ফর্মুলা কি মনে আছে? ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ডিভাইড বাই 2। ওকে, তো এখানে আমরা আনসারটিটাকে বের করব। আনসারটি যদি আমাদের বের হয়ে যায়, এখানে আমরা যদি আনসারটি বের করি, আমাদের এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত? ম্যাক্সিমাম ভ্যালু ইজ 19.1, মিনিমাম ভ্যালু ইজ 18.9। So 19.1 minus 18.9 ডিভাইড বাই 2, ঠিক আছে। এই যে ভ্যালুটা আসবে পরে আমরা আনসারটি বের করার জন্য ওই যে ফর্মুলা যেটা বলছিলাম ওটা ইউজ করব। পার্সেন্টেজ আনসারটি ইকুয়ালস টু আনসার্টেনিটি ডিভাইডেড বাই মেজার্ড ভ্যালু, ঠিক আছে, ইনটু 100 হবে না। মিন ভ্যালু হয় এখানে। এখানে কিন্তু মেজার নিব না, এখানে নিব মিন ভ্যালুটা, যে মিন যেটা আমি ক্যালকুলেট করে বের করছি, এখানে মিন ভ্যালুটা নিব আমরা। সবাই ক্লিয়ার এখানে? আচ্ছা, so a student measured the mass of a first metal sphere using a top pen balance. The mass reading was obtained 35.6. Calculate density. Density formula কি ছিল? mass by volume. Mass by volume. এখানে mass দেওয়া আছে, mass যেটা আছে এটাকে তোমরা কেজিতে কনভার্ট করে নিও, ঠিক আছে। 35 গ্রাম যেটা আছে, ঠিক আছে, এটাকে কেজিতে কনভার্ট করে নিয়ে কেজিতে কনভার্ট করে নিছে। আর ভলিউম এখানে দেখো এটা স্ফেয়ার না, যেহেতু একটা স্ফেয়ার মেটাল স্ফেয়ারের ফর্মুলা কি, মানে ইয়ার ফর্মুলা কি, ভলিউমের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব, সবাই জানি এটা, ঠিক আছে।
আর আর কই থেকে বের করবো, আর এই যে আমরা আগে বের করছিলাম। দাঁড়াও, আরে বেরো কি দিয়ে দিচ্ছে নাকি বের করছিলাম আগে? এই যে এখান থেকে আমরা ডায়ামিটার জানি। ডায়ামিটার, এখানে যে মিন ডায়ামিটার আছে, মিন ডায়ামিটারকে হাফ করে দিলে আমার কাছে রেডিয়াস চলে আসবে। পরে ওই রেডিয়াসটা ইউজ করে আমি ভলিউম বের করব। পরে ডেন্সিটি ইকুয়ালস টু ম্যাস বাই ভলিউম করলেই ডেন্সিটি পেয়ে যাব। সবাই ক্লিয়ার এটা? আই হোপ ক্লিয়ার, না বুঝলে বইলো। F number. The student calculated the density of the second metal sphere to be এত with an uncertainty of 2%. ঠিক আছে, বলছে আনসার্টেনিটি কত? 2%. দ্যাট মিনস ওর ভ্যালু 2% বেশি হইতে পারে, 2% কম হইতে পারে। আমাকে ফিগার করতে বলছে যে ফার্স্ট যে স্পেয়ারটা আছে, ফার্স্ট স্পেয়ারটা আর সেকেন্ড স্পেয়ারটা দুইটা কি সেম মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছে নাকি। এখন দেখো, দুইটা যদি সেম মেটেরিয়াল দিয়ে বানানো হয়, দুজনের ডেনসিটি কি, দুজনের কি বলে, ডেনসিটি কি অলমোস্ট সেম হবে না? মানে অলমোস্ট, মানে পুরোপুরি সেম না হইলেও তো কাছাকাছি হবে, ঠিক আছে, অলমোস্ট সেমই হবে। তো আমরা যেটা করব, আমরা এই যে ডেনসিটি অফ দ্য সেকেন্ড স্কয়ার দেওয়া আছে না, ঠিক আছে, হ্যাঁ ওটা কি রেশিও বলবো? ডেনসিটি আমি 2 দিলাম এটাকে, যেটা সেকেন্ড স্কয়ার। এটার একবার আমি আপার বাউন্ড বের করব, আর একবার এটার আমি লোয়ার বাউন্ড বের করব, ঠিক আছে। তারপর আপার বাউন্ড লোয়ার বাউন্ড বের করার পর যে রেঞ্জটা আসবে, আমি দেখবো ওই রেঞ্জের মধ্যে ইয়াটা পড়ে নাকি, আগে এটার ডেনসিটি আসে নাকি, ঠিক আছে। তো আমরা আপার বাউন্ড বের করে কি হবে, এখানে আমাকে বলছে কত, 2% বেশি হইতে পারে। যদি 2% বেশি হয়, ধরো এখানে একটা অ্যামাউন্ট এক্স, এখন এক্স বলছে কি এক্স 2% বেড়ে গেছে, এক্স না ওয়াই ধরি, ওয়াই ওয়াই কি হয়ে গেছে, ওয়াই 2% বেড়ে গেছে। এখন ওয়াই যদি 2% বেড়ে যায়, তার মানে ওয়াই টান কত আসছে, 102% আছে না, 1.02 আর পার্সেন্টেজ বলে কি বলবো, 102% আছে না। আবার ধরো তোমার বলো ওয়াই কমে গেছে, কত কমছে, ওয়াই 2% কমে গেছে। তাহলে ওয়াই যদি 2% কমে যায়, তার মানে এখন ওয়াই এর মধ্যে আছে কত, 98% আছে না, বাকিটা তো নাই। এটা কি কথা বুঝো নাই, আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডের কেসটা? আপার বাউন্ড লোয়ার বাউন্ড কোন করতে হবে? আমি রেঞ্জ বের করতেছি, ওর ম্যাক্সিমাম রেঞ্জ আর মিনিমাম রেঞ্জ বের করতেছি, ম্যাক্সিমাম মিনিমাম রেঞ্জ বের করতেছি। আমার এখানে বলে দিচ্ছে না যে এই ডেনসিটির 2% আনসার্টেনিটি, তার মানে কি এটা 2% বেশি হইতে পারে, 2% কমও হতে পারে। তো আমরা এটা বের করতেছি, 2% বেশি বা 2% কমে ওর রেঞ্জটা কত, এই রেঞ্জটা আমরা বের করবো। তো আমাদের এখানে রেঞ্জটা আমরা বের করবো কিভাবে, রেঞ্জটার জন্য আমরা ফার্স্ট আপার বাউন্ড লাগবে। আপার বাউন্ড মানে কি, 2% বেশি মানে কি, ইট হ্যাজ নাও 0.102%। আর লোয়ার বাউন্ড মানে কি, 2% কমে গেছে, তার মানে কত কত আছে এখন, 98% আছে। তাহলে এই যে 7.75 যেটা আছে, এই 7.75টা, এটার আমরা আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড বের করবো, ঠিক আছে, এই ফর্মুলা গুলা দিয়ে, ঠিক আছে। তারপর আমি যদি এখানে চেক করি যে আমার আপার বাউন্ড আসছে 7.91, লোয়ার বাউন্ড আসছে 7.6। এখন দেখো এইটার রেঞ্জের মধ্যে কি আমার প্রথম যে ফার্স্ট যে স্ফিয়ারটা আছে, ওই স্ফিয়ারের ডায়ামিটার রেঞ্জের মধ্যে লাই করছে না, খেয়াল করছো এটা? এটা কিসের ডেনসিটি, এটা হচ্ছে ডেনসিটি অফ দা ফার্স্ট স্ফিয়ার, ঠিক আছে। আর এটা হচ্ছে সেকেন্ড স্ফিয়ার যেটা আছে, ওই সেকেন্ড স্ফিয়ার এর ডেনসিটি রেঞ্জ, ঠিক আছে, আপার মানে আনসার্টেনিটি রেঞ্জ কত কম হতে পারে আর কত বেশি হতে পারে। তো দেখো এইটার রেঞ্জের মধ্যে কি এটা লাই করছে না, তার মানে কি অবভিয়াসলি এটা সেম মেটাল স্ফিয়ার দিয়ে বানানো হয়েছে, ওদের প্রপার্টি সেম। বুঝছো কি বুঝো নাই, না বুঝলে বলো, সমস্যা নাই। বুঝবে। বাকিটা ক্লিয়ার? বুঝেছি।
আচ্ছা তোমাদের গুগল মিটের জন্য কিন্তু ভিপিএন লাগবে না, ঠিক আছে? তো তোমাদের ওই ভিপিএন অফ করে গুগল মিটের করতে পারবা, ক্লাস করতে পারবা। আচ্ছা আমরা পরেরটাই যাই। A student investigated the extension of a spring to stiffness to determine its stiffness. The student suspended the spring from a fixed point and added masses to the tower end of the spring as shown. আচ্ছা এখানে ডিফারেন্ট ম্যাস অ্যাড করছে। এই দেখো এই সেম এক্সপেরিমেন্টটা কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট শিটে আছে। তো যেটা বলছিলাম যে ওখান থেকে কিন্তু তোমাদের মেইনলি সব এক্সপেরিমেন্ট আসবে। The student used a meter rule to make measurements to the spring as the mass was increased. The student plotted a graph of applied force F against extension of the spring X. Describe what the student should do to obtain the obtain the data to plot the force extension graph. ওকে স্যার, হ্যাঁ বলো। করার জন্য মাস ইনটু জি করবে, তারপরে এক্সটেনশন বের করবে, রুলার সোজা আছে নাকি সেট স্কয়ার দিয়ে দেখবে আর কি। এগুলাই তো এই যে এক্সপেরিমেন্ট গুলো পড়াইছিলাম না, জাস্ট ওখানে রুল গুলো সব লিখে দিবা, ঠিক আছে? ফার্স্ট অফ অল দেখো তোমার এখানে কিসের গ্রাফ ড্র করবে? 4 সেকেন্ড এক্সটেনশন। তো আমার এক্সটেনশন যদি দরকার পড়ে, আমি এক্সটেনশনের ফর্মুলা কি? আমরা যদি দেখি এক্সটেনশন যে এক্সটা আছে, এই এক্স এর ফর্মুলা কি? অরিজিনাল লেন্থ, ফাইনাল লেন্থ, অরিজিনাল লেন্থ না তো, ফাইনাল লেন্থ মাইনাস ইনিশিয়াল আর অরিজিনাল একই জিনিস, ঠিক আছে? ফাইনাল লেন্থ মাইনাস ইনিশিয়াল লেন্থ। ঠিক আছে? তো এক্সটেনশন ফর্মুলাই হচ্ছে যে ফাইনাল লেন্থ মাইনাস ইনিশিয়াল লেন্থ, এটা হচ্ছে আমাদের এক্সটেনশন যেটা আছে এই এক্সটেনশনের ফর্মুলা। তার মানে কি আমার অবভিয়াসলি এখানে ফাইনাল লেন্থ মেজার করতে হবে, ইনিশিয়াল লেন্থ মেজার করতে হবে, আর এই যে লেন্থ গুলো আছে এই লেন্থ গুলো যদি আমি মেজার করি, আমি কি দিয়ে মেজার করবো এগুলা? মিটার রুল দিয়ে। ঠিক আছে? তো মিটার রুলটা আবার দেখো আমার এনশিওর করতে হবে মিটার রুলটার জন্য পারপেন্ডিকুলার থাকে। তো পারপেন্ডিকুলার যে এনশিওর করবো, আমি কেমন এনশিওর করবো? সেট স্কয়ার, সেট স্কোয়ার দিয়ে। আচ্ছা তো এটা তো গেলো লেন্থের পার্ট। এবার ফোর্সের পার্টে আসি। ফোর্সের জন্য কি লাগবে? ফোর্সের ফর্মুলা হচ্ছে এম ইন্টু জি। যেখানে জি আমি জানি, জি নিয়ে কোনো ঝামেলা নাই। ঝামেলা হচ্ছে কি আমার ম্যাথটা নিয়ে। ম্যাথ আমি বের করবো কি দিয়ে? ইলেকট্রনিক ব্যালেন্স নিয়ে। ঠিক আছে? যেখানে ইলেকট্রনিক ব্যালেন্স আমি কেন ইউজ করবো ওটাও আমি মেনশন করে দিব না। ঠিক আছে? আচ্ছা তো আমরা একটু দেখি এখানে রেফারেন্স টু ফোর্স ইকুয়ালস টু এমজি, যে তুমি ফোর্স ইকুয়ালস টু এমজি ইউজ করে, যেমন এখানে কিন্তু ওরা ইলেকট্রনিক ব্যালেন্সের কথা মেনশন করে নাই, বাট তোমার অনেক টাইমে ওরা আমার মার্কস কিমে মেনশন করে। তো মানে সেফ হয় যে তুমি অলওয়েজ মেনশন করে দিও যে তুমি ম্যাথ মেজার করবে কি দিয়ে? ইলেকট্রনিক ব্যালেন্স দিয়ে। ইলেকট্রনিক ব্যালেন্স দিয়ে যদি ম্যাথ মেজার করতে পারো, পরে এফ ইকুয়ালস টু এমজি দিয়ে আমি কি করবো? ফোর্স পেয়ে যাবো। আচ্ছা তারপরে কি পাবো? মেজার দ্য ইনিশিয়াল লেন্থ অফ দ্য স্প্রিং এন্ড লেন্থ উইথ লোড। ঠিক আছে? আমি লোড দিয়ে কি করব? ইনিশিয়াল আর ফাইনাল লেন্থটা আমি মেজার করব। তারপর আমি কি করব? সাবস্ট্রাক্ট টু গিভ দ্য এক্সটেনশন। ঠিক আছে? বেসিক্যালি এখানে যেটা বলছে যে আমি এখানে যেটা বললাম না, যে ইনিশিয়াল লেন্থ মেজার করব, তারপর লোড অ্যাপ্লাই করার পর ফাইনাল লেন্থটা মেজার করব, তারপর এই ফাইনাল মাইনাস লেন্থ ইনিশিয়াল করলে কি আসবে? এক্সটেনশন চলে আসবে। এবার এই যে আমার যেহেতু মিটার রুলতে মেজার করবো, মিটার রুলটা আমাকে কি করতে হবে? এনশিওর করতে হবে মিটার রুলটা যেন ভার্টিক্যাল থাকে। ঠিক আছে? তো ইউজ আ সেট স্কোয়ার টু এনশিওর দ্য রুলার ইজ ভার্টিক্যাল, যে রুলারটা কি আছে? ভার্টিক্যাল আছে। আর লাস্টে একটা পয়েন্ট বলছে কি, ইউজেস আর রেঞ্জ অফ মেসেজ টু অবটেন মাল্টিপল পেয়ার অফ ভ্যালুস। যেহেতু আমার এখানে গ্রাফ প্লট করতে হবে, গ্রাফ প্লট করলে তো আমি একটা ফোর্সের ভ্যালু দিয়ে এক্সটেনশন দিয়ে তো আমি গ্রাফ প্লট করতে পারবো না। আমার এখানে কি লাগবে? ডিফারেন্ট রিডিংস, ডিফারেন্ট ভ্যালুস অফ ম্যাস লাগবে। সো দ্য ডিফারেন্ট ভ্যালুস অফ ম্যাস এন্ড ডিফারেন্ট ফোর্স এন্ড এক্সটেনশন বের করতে পারি। তো এটা এখানে মেনশন করবো যে ইউজ আ রেঞ্জ অফ ম্যাসেস অফ ফোর্স টু অবটেন মাল্টিপল পেয়ার্স অফ ভ্যালুস। বুঝছো এটা?
সমস্যা নাই তো আই গেস কারোর থাকলে বইলো। না ভাই Explain how you would use the graph to obtain the stiffness. এবার stiffness বের করবো কেমনে আমি? कैसे stiffness কি? ফোর্স stiffness হচ্ছে ঠিক আছে। তো আমি এখানে যেটা করবো যে এটার দাঁড়াও কই গ্রেডিয়েন্ট বের করলে তো চলে আসবে। হ্যাঁ, তো জাস্ট এটা মেনশন করে দিবা, ঠিক আছে, যে gradient equals to stiffness equals to gradient, তো gradient should be calculated using values from the linear section of the graph। এই জিনিসটা একটু খেয়াল করে এখানে কি বলছে, গ্রেডিয়েন্ট যে বের করতে হবে এটা তো আমরা সবাই বুঝছি, যে গ্রেডিয়েন্ট বের করলে আমি কি পাবো, স্টিফনেসটা পেয়ে যাবো। তো আমরা জানি f equals to kx, তাহলে এখানে k equals to হবে f by x, ঠিক আছে। এটা তো সবাই আমরা জানি কম বেশ, ঠিক আছে। বাট এই যে আমি যে গ্রেডিয়েন্টটা বের করব, ঠিক আছে, তো এটা হলো আমি কি বলতে পারি যে গ্রেডিয়েন্ট যেটা আছে গ্রেডিয়েন্টটাই হচ্ছে স্টিফনেস অর স্প্রিং কনস্ট্যান্ট, ঠিক আছে। এখন দেখো আমার এখানে গ্রাফটা দেখো, গ্রাফটা কি পুরোপুরি লিনিয়ার? গ্রাফটা গিয়ে একটা পয়েন্টে কি কার্ভ হয়ে গেছে না? এটা মেনশন করতে হবে। আমি যে কার্ভ সেক্টরে কিন্তু গ্রেডিয়েন্ট বের করবো না, আমি গ্রেডিয়েন্ট বের করবো কোন সেক্টরে, যতটুকু এটা গ্রেড আছে লিনিয়ার আছে ওই লিনিয়ার সেক্টরের আমি গ্রেডিয়েন্টটা বের করব। তো ফার্স্ট অফ অল এই যে এটা তো মেনশন করবাই, এই লেখাটা মেনশন করার পর এখানে মার্কস থেকে যে লেখাটা আছে gradient should be calculated using values from the linear section of the graph। সবাই বুঝছে এটা? পরে কোশ্চেনে গেলাম। আচ্ছা, এটা নিয়ে আমরা পড়ছিলাম কিন্তু এই যে ইলেকট্রন বিম যে করে গ্রাফের শীট দিয়ে পাস করার পর এভাবে ডিফ্র্যাক্ট করে। A student used an electron beam tube to accelerate electrons towards a thin slice of graphite as shown. The electron passing through the graphite produces a diffraction pattern on the screen. This is similar to the effect seen when light passes through the diffraction grating। আমাদের যেমন লাইট পাস করলে কি হয়, কনস্ট্রাকটিভ এন্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়, এখানেও দেখো এখানে স্ক্রিন দিয়ে পাস করার পর কনস্ট্রাকটিভ এন্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে, বলছে সেম ফেনোমেননটা ফলো করছে। দেখো যে এইটা কিন্তু দেওয়া আছে। Describe how the student can accurately determine the radius of the first bright ring of the diffraction grating। বলছে যে এই যে ফার্স্ট যে ব্রাইট রিংটা আছে এই ফার্স্ট ব্রাইট রিং এর রেডিয়াসটা কিভাবে মেজার করবে। ওই যে যেহেতু একটা সার্কুলার কি বলে স্ফেরিক্যাল একটা স্ক্রিন, তো স্ফেরিক্যাল স্ক্রিন থেকে আমি কি দিয়ে মেজার করব, অবভিয়াসলি বার্নিয়ার ক্যালিপার দিয়ে, ঠিক আছে। ভার্নিয়ার ক্যালিপার ইউজ করে মাল্টিপল। তো ভার্নিয়ার ক্যালিপার যখনই আমরা মেনশন করব যে ইউজ অফ ভার্নিয়ার ক্যালিপার, যে আমরা ভার্নিয়ার ক্যালিপার মেনশন করব, ভার্নিয়ার ক্যালিপারের সাথে অলওয়েজ মনে করো যে করেসপন্ডেন্ট কে থাকে, measure the measure in multiple orientations and calculate a mean। এটা অলওয়েজ মনে রাখবা, ভার্নিয়ার ক্যালিপার এন্ড মাইক্রোমিটার স্ক্রু গজ, ঠিক আছে, এই দুটার সাথে এই অ্যানসারটা অলওয়েজ যাবে, ঠিক আছে, যে মেজার ইন মাল্টিপল ওরিয়েন্টেশনস এন্ড ক্যালকুলেট দ্য মিন, ঠিক আছে। তারপর আমার এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে মেজার দ্য ডায়ামিটার অফ দ্য রিং এন্ড ডিভাইড বাই 2। অবভিয়াসলি আমি তো আর ডিরেক্টলি রেডিয়াস বের করতে পারবো না, আমি একে কি মেজার করবো, আগে ডায়ামিটার মেজার করবো, ডায়ামিটার মেজার করার পর তারপর আমি কি করব, ওইটাকে আমি ডিভাইড বাই 2 করে দিব। আর লাস্ট এখানে কি হচ্ছে, হ্যাঁ এখানে মাইক্রোমিটার স্ক্রু গজ কেন, এটা বুঝি না। মাইক্রোমিটার স্ক্রু গজ তো আমি যেগুলো আরো মানে করো যে ছোট যে স্পেয়ার গুলো আছে ওগুলোর জন্য নেই। এটা তো অত ছোট স্পেয়ার না যেটাকে আমি মাইক্রোমিটার স্ক্রু গজ মেজার করতে পারবো। মাইক্রোমিটার স্ক্রু গজ মিলে আমি কিসের জন্য ইউজ করি, যে মার্বেলস এর জন্য বা ছোট ছোট যে বল বিয়ারিং আছে ওগুলোর জন্য আমরা মাইক্রোমিটার স্ক্রু গজ ইউজ করি। আমার একটা ডাউট ছিল স্যার। জি বলো। ফার্স্ট ব্রাইট রিং বলতে এই সেন্ট্রাল ব্রাইট স্পটটা বলেছে নাকি এই কর্নারের এই রিংটা? এই যে না, এটা তো ব্রাইট স্পট, এখান থেকে
ও এটা স্যার, তাহলে এই জিনিসটা মানে যদি ওই ডায়াগ্রামটার ওইদিকে দেখি, জিনিসটা তো স্যার স্ক্রিনে মানে কোনায় এসে পড়ে। এই এই যে কোনার এই কর্নার, লেন্থটা measure কিভাবে করব? এই কর্নারে হ্যাঁ, এই কর্নারের লেন্থটা আবার মানে এইখান থেকে এই এতটুক জায়গার জিনিস কিভাবে কি হবে? এটাই মনে করো যে, আচ্ছা দাঁড়াও আমি এখন এগুলার এটা জন্য কিছু ভিডিওস দেখা দিলে তাহলে ইজি হতো তোমাদের জন্য, মানে বোঝাটা। দাঁড়াও, মেজারিং তো কি বলছি বুঝছো এখানে, যে ওরা এক্স্যাক্টলি মনে করো যে ভার্নিয়ার ক্যালিপার দিয়ে কি করবো, ভার্নিয়ার ক্যালিপারের মধ্যে কিন্তু একটা গ্যাপ থাকে অলওয়েজ, ঠিক আছে, যে আমরা যেরকম শুরুতে দেখছিলাম, এই যে গ্যাপটা আছে না। তো স্ক্রিনটা যদি মনে করো যে, একটা মিনিট, স্ক্রিনটা যদি এরকম হয়, ঠিক আছে, এই যে আমাদের স্পেরিক্যাল যে স্ক্রিনটা আছে, স্ক্রিনে যদি এরকম হয়, তো এইভাবে গ্যাপটাতে বসে তারপর ওরা চেক করবে যে ঠিক আছে যে এখানে কতটুক মেজারমেন্ট আসছে। বুঝে কি বুঝে নাই? হ্যাঁ, বুঝেছি স্যার। তো এটার চেয়ে যে কি জানি বলে, মিটার রোল, না ওই যে মার্ক স্কিমে আরেকটা কি জানি লেখা ছিল, হ্যাঁ কি ওটা জানি দেখতেছি, টেপ দিয়ে। সেন্টার থেকে নিতে বলছে যে, হ্যাঁ, ওই যে টেপ ও ইউজ এটা করে। ইউজ অফ পেপার টেপ এন্ড মার্ক পয়েন্ট টু মেজার উইথ রুলার। এটা আমি বুঝি নাই, এটা আমিও ঠিক করে বুঝি নাই যে এটা দেখলে কি বলছে, ঠিক আছে। ওর দেখো এখানে একটা অ্যান্সার দিছে, ফ্লেক্সিবল টেপ। ফ্লেক্সিবল টেপ কোনটা বুঝছো? হ্যাঁ, আমাদের থাকে না যে অনেকটা দেখো সেলাই মেশিনে থাকে যে ফ্লেক্সিবল টেপ বুঝছি। থাকে, ঠিক আছে। তো ওগুলা দিয়ে মেজার করা যায়, ওটা দিয়ে মেজার করতে আরো ইজিয়ার হবে, ঠিক আছে। বাট ইউজুয়ালি দেখা যায় ফ্লেক্সিবল মেজারিং টেপ এগুলো অলওয়েজ অ্যালাউ করে না, এগুলো মাঝে মাঝে ওরা অ্যালাউ করে। ওরা কমনলি যেটা অ্যালাউ করে যে ভার্নিয়ার ক্যালিপার। আচ্ছা, তো এখানে বলছি যে আমাদের মেজারমেন্ট যেটা আছে, যেহেতু আমি মেজারমেন্টটা কি করবো, মেজারমেন্ট শুড বি ফ্রম দা মিডল অর ব্রাইটেস্ট পার্ট অফ দ্য রিং, ঠিক আছে, যে আমি আমার যে রিডিং যেটা আছে এই রিডিংটা আমি যেন সেন্টার থেকে, যে ব্রাইট থেকে রিডিংটা নেই। বুঝছো সবাই? B number, explain how the diffraction pattern provides the evidence of wave nature of electron. ইলেকট্রনের মধ্যে যে ওয়েভ নেচার আছে এটা আমরা কেমনে বুঝছি? প্যাটার্ন কি বলে, ডিস্ট্রাকটিভ আর মানে এই যে ইন্টারফেয়ার। প্যাটার্নটা আছে, ঠিক আছে, এই যে কাশফিয়া, তারপর তাসফিয়া, তোমার অ্যান্সার দাও না কেন? চুপ কেন সবাই? আমার এই যে প্যাটার্নটা আছে এখানে, এক একবার দেখো ব্রাইট ফ্রিঞ্জেস, একবার ডার্ক ফ্রিঞ্জেস না, তো এটা কিসের প্যাটার্ন? এটা বেসিক্যালি কখন হ্যাঁ, এটা হয়? ওয়েভ প্রপার্টি। যখন সুপারপজিশন হয়, দ্যাট মিন্স কি এখানে ইন্টারফারেন্স হয়েছে, কনস্ট্রাকটিভ এন্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে, যে এটাই বলবো এখানে, যে the different electrons experience constructive interference or superposition, the pattern is the diffraction is a wave property. শেষ। So সেইভাবে বলবো, the diffracted electrons experience interference or superposition, ঠিক আছে। একটা এখান থেকে একটা মিক্স করলে হইছে
আর এই যে ডিফ্রাকশন আর ইন্টারফারেন্স, এটা কিসের প্রপার্টি? ইটস আ ওয়েভ প্রপার্টি। তার মানে কি আমরা কি বলতে পারি যে ইলেকট্রনের মধ্যে ওয়েভ প্রপার্টি আছে। বুঝছো এটা? কি বলছি ক্লিয়ার? পয়েন্টে গেলাম। এখানে আমাকে কিছু সেট অফ রেটিংস দিচ্ছে, যেটা দিয়ে হয়তো একটা গ্রাফ প্লট করতে চায়। বলছে ক্রিটিসাইজ দিস রেজাল্টস, বলছে এই রেজাল্ট ক্রিটিসাইজ করতে বলছে। এগেইন এখানে আমার যে সিগনিফিকেন্ট ফিগার গুলো আছে এগুলো সব কি ইনকনসিস্টেন্ট, তো এটা মেনশন করবা যে ইনকনসিস্টেন্ট সিগনিফিকেন্ট ফিগার। আর রিডিং শুধুমাত্র 5টাই নিচ্ছে, তো শুধুমাত্র রিডিং 5টা নিচ্ছে কেন? টু ফিউ রিডিংস। তো এটা ইনকনসিস্টেন্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স ফর ওয়েভলেন্থ, ঠিক আছে। এখন যদিও এটা এখন এই ইয়ারে ব্র্যাকেটে দেওয়া, বা রিসেন্ট পেপারে ওরা এই অ্যান্সারটা ব্র্যাকেটে দেয় না, এটাও ওরা মনে করে যে একসেপ্ট করে যে মানে এই অ্যান্সারটাও ওরা চায়। সো কোনটার জন্য ইনকনসিস্টেন্ট সিগনিফিকেন্ট ফিগার ওইটা মেনশন করে দিবা, যে এখানে ওয়েভলেন্থের জন্য যে ইনকনসিস্টেন্ট সিগনিফিকেন্ট ফিগার এটা মেনশন করবা। তুমি খেয়াল করো এখানে কিন্তু এটা কিন্তু পুরো এটা কিন্তু কনসিস্টেন্ট। তো আমার ইনকনসিস্টেন্ট সিগনিফিকেন্ট ফিগার এই অ্যান্সারটা কিন্তু আমার অ্যাঙ্গেলের জন্য কিন্তু অ্যাপ্লাই হবে না, হবে শুধুমাত্র কিছু জন্য ল্যামডার জন্য। আর এখানে শুধুমাত্র অনলি 5 সেট অফ রিডিংস, এটা লিখলে আরেক মার্ক। স্যার বুঝিনি, তারপর বলবেন কি বলছেন। কোনটা বুঝো নাই? কি বুঝো নাই এখানে? কি বুঝো নাই? আচ্ছা স্যার, আমার একটা ডাউট ছিল। হ্যাঁ বলো। এখানে ওই যে বলেছে রেঞ্জ অফ অ্যাঙ্গেলস এন্ড ওয়েভলেন্থস ইজ টু স্মল, তো আমি বুঝলাম না হাউ স্মল ইজ টু স্মল। হাউ স্মল ইজ টু স্মল? এখানে দেখো তুমি এখানে রেঞ্জ মাত্র নিচে 8 পয়েন্ট সামথিং, 8.3 রেঞ্জ হচ্ছে। তো 8.3 যদি তুমি গ্রাফে প্লট করো, তোমার কিন্তু খুব একটা গ্রাফ কিন্তু মানে ইয়ে আসবে না, মানে মানে ওই যে ভ্যারিয়েবল যেটা আছে ভ্যারিয়েবলটা কিন্তু খুব বেশি হবে না। তুমি এখানে ল্যামডাটা চেক করো কত আসে, মাত্র 1 পয়েন্ট সামথিং আসবে, 1 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং, 1 পয়েন্ট সামথিং আসবে, 1.57 আসবে। যদি এখানে এমন হইতো যে তোমার অ্যাঙ্গেলটা ইয়া থেকে মানে 10 থেকে 70 80 90 পর্যন্ত গেছে, তখন তুমি বলতে পারতো ঠিক আছে রেঞ্জটা বড় আছে, বাট এখানে রেঞ্জটা তো ছোট, কারণ আমাদের অ্যাঙ্গেল তো 0 থেকে 90 ডিগ্রি ভ্যারি করতে পারে, তাই না? মানে এখানে তো মানে যেটা শো করছে আমার যে অ্যাঙ্গেল গুলো নিলাম, তো কম অ্যাঙ্গেল নিলাম। আমার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তো নাও হইতে পারে এতটুকু কম অ্যাঙ্গেলের মধ্যে। আচ্ছা মাসুরা কি বলতে কি বুঝো না এখানে? ইয়া কেন নিচ্ছে মানে এটা ওয়েভলেন্থের জন্য কেন বলছে বলতে? না, তখন আপনি কি জানি বলতেছিলেন, নেটওয়ার্কের কারণে ঠিক মতো শুনতে পারিনি। এখানে যেটা বলছে যে ইনকনসিস্টেন্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট, এটা বুঝছো? হ্যাঁ, এটা যে ওয়েভলেন্থের জন্য এটা মেনশন করবা, এটা ওয়েভলেন্থের জন্য যেটা মেনশন করবা, কারণ এটা কিন্তু কনসিস্টেন্ট সিগনিফিকেন্ট ফিগার, ঠিক আছে। এখানে ইনকনসিস্টেন্ট শুধুমাত্র ওয়েভলেন্থ, তো এটাই মেনশন করবা, এটাই বলছিলাম। আচ্ছা পয়েন্টটা দেখি, গ্রাফে দেখি। আর কোনো ডাউট আছে? ডাউট থাকলে বলতে পারো, সমস্যা নাই। আচ্ছা এটা দেখি, এখানে বলছে গ্রাফ প্লট করতে, তো গ্রাফে তোমাদের বুঝলাম না 5 মার্কও থাকে, 5 মার্কের বেশি 6 মার্কও থাকতে পারে, যেমন এখানে দেখো 6 মার্ক দিয়ে দিচ্ছে। তো গ্রাফে তোমাদের মনে করো যে ভ্যালুস গুলো আগে কি করবা, আগে এক্সেস গুলো লেবেল করবা। এখানে এক্স এক্সিসে কোনটা হবে তাসফিয়া? জি স্যার। এখানে এক্স এক্সিসে কোনটা হবে, ওয়াই এক্সিসে কোনটা হবে? স্যার এখানে এক্স অ্যাক্সিস এই যে সাইন থিটা, সাইন থিটা, আর ওয়াই এক্সিসে ওয়াই অ্যাক্সিস এই যে ল্যামডা। ল্যামডা। এই পেপারটা সলভ করছো বাসায়? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমাদের যদি দেখো, আগে কিন্তু সাইন থিটা বের করে নিবা, আমাদের কিন্তু সাইন থিটা দেওয়া নেই, আমাদের জাস্ট থিটা দেওয়া আছে, সবগুলো জন্য সাইন থিটা বের করে নিচ্ছি।
আমরা এখানে এক্সিস এ দেখো আমাদের কিন্তু অ্যাকুরেট সেন্সিবল স্কেলিং এর জন্য কিন্তু মার্ক আছে। তো তুমি যদি এখানে খেয়াল করো তোমার এখানে কিন্তু ল্যামডার ভ্যালু 1.9 থেকে শুরু হয়েছে। তো যেহেতু 1.9 থেকে শুরু হয়েছে আমার কি ল্যামডার ভ্যালু ওয়াই এক্সিস এ 0 থেকে স্টার্ট করা দরকার আছে? দরকার নাই। আমি 0 এর জায়গায় ডিরেক্ট 1.8 লিখে দেই, তারপর 1.8 থেকে 1.9 এই যে 2 গেলাম, মাঝখানে কি আছে 1.9, 2.1, 2.2, 2.3, 2.4, এবার আস্তে আস্তে বাড়তে বাড়তে 3.6 পর্যন্ত গেল। আমাদের লাগবে 3.5 পর্যন্ত, 5.7 সামথিং। ওকে, আর থিটা যদি দেখো থিটা কিন্তু 0 থেকে স্টার্ট হয় নাই, স্টার্ট হয়েছে 10.9 থেকে। সো যেহেতু 10.9 থেকে স্টার্ট হয়েছে তাহলে আমরা এক কাজ করি, আমরাও এক্স এক্সিসে 10.8 থেকে শুরু করি। এবার 10.8 থেকে স্টার্ট করে ধরো এখানে 0.2 করে বাড়তেছে, 0.2 বাড়লে কিন্তু আমার পুরো গ্রাফটা হয়ে যায়। তারপর জাস্ট এখানে ভ্যালুগুলো প্লট করে দিবা। ভ্যালুগুলো প্লট করার পর যেটা অলওয়েজ মনে রাখবা, ফার্স্ট পয়েন্টটা আর লাস্ট পয়েন্টটা খেয়াল করবা। ফার্স্ট পয়েন্টটা লাস্ট পয়েন্টটা খেয়াল করে একটা লাইন টান দিবা। ক্লিয়ার? এই যে ওরা কিন্তু এখানে একটা ইকুয়েশন লিখছে, এই ইকুয়েশনের জন্য কোনো মার্ক নাই, ঠিক আছে? ইকুয়েশন দেখে ভয় পেও না যে ইকুয়েশন ফর্ম করতে হবে নাকি। তোমার মার্ক দেখো কিসে কিসে আছে, এখানে লেখা আছে মার্ক। তুমি সাইন থিটা বের করবা, ওটার জন্য 1 মার্ক। তারপর কোয়ান্টিটিজ গুলো করবা, লেভেল করবা, ওগুলোর জন্য 1 মার্ক। সেন্সিবল স্কেল করবা 1 মার্ক, প্লটিং করলে 1 মার্ক, লাইন অফ বেস ফিট হলে প্লটিং করলে 2 মার্ক, লাইন অফ বেস ফিট হলে 1 মার্ক। আচ্ছা, লাস্ট কোশ্চেনটা দেখি। এখন C3 C4 আছে। এখানে বলছে ডিটারমাইন দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ, বলছে গ্রাফের গ্রেডিয়েন্ট বের করতে। গ্রেডিয়েন্ট বের করতে পারবা সবাই? এটাতে দেখানো লাগবে না, নিজেরাই পারবা। জাস্ট মনে রাখবা একটা লার্জ ট্রায়াঙ্গেল নিবা, ছোট ট্রায়াঙ্গেল নিবা না কিন্তু। মেক শিওর ইউ অল ইউজ আ লার্জ ট্রায়াঙ্গেল। আর লাস্টে বলছে দ্য ডিফ্রাকশন অকার ইজ এত। এখানে একটা ফর্মুলা দিয়েছে যেটা আমরা পড়ছিলাম, n lambda equals to d sin theta। বলছে যে হয় d is the spacing between the layers, explain why the spacing between layers is given by the gradient of the graph। বলছে যে এই যে স্পেসিং যেটা আছে, স্পেসিংটা আমার গ্রাফের গ্রেডিয়েন্ট বের করলে আসবে কেন, ঠিক আছে? তো আমরা এক কাজ করি, এখানে d টাকে সাবজেক্ট করি। যদি আমরা d কে সাবজেক্ট করি, এখানে d equals to কি আসবে, n lambda, lambda জায়গায় আমি y লিখি, n lambda equals to n lambda divided by sin theta। সো দেখো আমরা অলরেডি গ্রাফে যে গ্রেডিয়েন্ট বের করছিলাম, গ্রাফটা কিছু ছিল, sin theta by d ছিল না? আমাদের y axis এ কি ছিল, lambda ছিল, আর x axis এ কি ছিল, sin theta ছিল। স্যার ওটা তো এই যে lambda by sin theta ছিল না অলরেডি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা যদি এখান থেকে যদি n টাকে আলাদা লিখি, আমরা এখানে d equals to কি লিখতে পারি, যে n টাইমস গ্রেডিয়েন্ট lambda by sin theta। আর এই lambda by sin theta বেসিক্যালি কার ভ্যালু, গ্রেডিয়েন্টের ভ্যালু। তাহলে আমি কি বলতে পারি, n টাইমস গ্রেডিয়েন্ট। বুঝে কি বুঝে নাই? স্যার এখানে এনটা জানি কি বোঝাচ্ছে? এনটা হচ্ছে যে কত ম্যাক্সিমা নিতেছো, ফার্স্ট ম্যাক্সিমা নাকি সেকেন্ড ম্যাক্সিমা। যেমন এখানে দেখো নাম্বার অফ অর্ডার। হ্যাঁ, নাম্বার অফ অর্ডারস, ঠিক আছে। এটা যদি সেন্টার ম্যাক্সিমা হয় মাঝখানেরটা, তাহলে যে এটা হবে ফার্স্ট ম্যাক্সিমা, এটা হবে সেকেন্ড ম্যাক্সিমা। বুঝেছি স্যার। ঠিক আছে, তো এখানে যদি দেখো অ্যান্সার কি দেওয়া, অ্যান্সার জাস্ট এটাই বলছে যে d is a constant given by the gradient n equals to 1। ঠিক আছে, যদি আমরা n এর ভ্যালু যদি 1 হয় তাহলে গ্রেডিয়েন্ট দিয়ে এটা d এর ভ্যালু পেয়ে যাব। কারণ আমরা ফার্স্ট ম্যাক্সিমার জন্য যে আমরা d বের করতে হবে, d তো আমার অলওয়েজ সেম।
ডি তো এমন না যে ডি চেঞ্জ হবে। কেউ না বুঝলে বইলো, ঠিক আছে? এখানে যেহেতু অনলাইনে বুঝতে চাইছি, সবাই আমি ইন্ডিভিজুয়ালি তো জিজ্ঞেস করতে পারবো না, তো না বুঝলে নিজে নিজে থেকে বইলো। আচ্ছা, লাস্ট এটা দেখাই দিই। A student carried out an experiment to determine the mass per unit length mu of a string using a standing wave. The standing wave produced is shown below. আচ্ছা, তো mass per unit length বের করবে, এখানে ফর্মুলা দিয়ে দিচ্ছে। ক্যালকুলেট মিউ, বলছে মিউ বের করতে। সবাই মিউ তো বের করতে পারবাই। পারবো। এম জানো, জি জানো, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। লেন্থটা দিয়ে তোমার ল্যামডা বের করতে হবে, ঠিক আছে? জাস্ট ল্যামডাটা আগে বের করতে হবে, ল্যামডা বের করতে পারলে তারপর গিয়ে লেন্থ বের করতে পারবা। তাহলে আগে আমরা ল্যামডা বের করি। স্যার এটার পরে ছেড়ে দিয়ে। হ্যাঁ, ছেড়ে দিব, আমারও কান ব্যথা যেতেছে। অনলাইনে ক্লাস করে দেখি কদিন পর দেখি, চেষ্টা করবো অফলাইনে নিতে, কয়েকদিন অনলাইনে নাও লাগবে, মানে যদি প্রতিদিন গভর্নমেন্ট ইয়া না করে, পারমিশন না দেয়। আর অনলাইনে প্যারা লাগতেছে, আমি সকাল থেকে ক্লাস নিতেছি, তো দেখা যায় কানের মধ্যে ইয়ারফোন। পরশুদিন কিন্তু ইয়ের সামনে, দুনিয়া কলেজের সামনে দুইটা ট্যাঙ্ক ছিল। দুইটা ক্যান ছিল? ট্যাঙ্ক। বাহ, ভালোই তো। আচ্ছা, তো এখানে ফার্স্ট আমাদের ল্যামডা বের করতে হবে। তো ল্যামডা বের করবো কি হবে? এই যে এটা হচ্ছে পুরো লেন্থ। এখন দেখো, একটু যদি ল্যামডা হয়, তাহলে এখানে এই যে বাকিটা কত হবে? ল্যামডা বাই 2 হবে না? ল্যামডা বাই 2। তাহলে আমি পুরোটা কি বলতে পারি, যে পুরা যে ল্যামডা বাই 2 প্লাস ল্যামডা কত হয়? এটা 1.5 ল্যামডা। 2 lambda. ঠিক আছে, 1.5 ল্যামডা। কারণ এখানে 1 ল্যামডা আছে, এই 1 ল্যামডা প্লাস ল্যামডা বাই 2 যে 0.5 ল্যামডা, তাহলে হবে 1.5 ল্যামডা। ইকুয়ালস কি লেখা যায়? এল লেখা যায়। তাহলে আমি এখানে ল্যামডা ইকুয়ালস কি বলতে পারি? ল্যামডা ইকুয়ালস বলতে পারি 2/3L। বুঝে কি বুঝে নাই? বুঝছি। যে আমি যদি 2/3 কে যদি ইনটু এল করি, তাহলে কি আসবে? ল্যামডা ভ্যালু চলে আসবে। তো আমার এখানে এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে 1.25। তাহলে আমি যদি ল্যামডা বের করতে চাই, ল্যামডা বের করতে হবে 2/3 ইনটু 1.25। আর বাকি সব তো আমার কাছে দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি আমার কাছে দেওয়া আছে, ম্যাথও দেওয়া আছে। ম্যাথ ইনটু জি করলে বাকিটা আমি এখান থেকে নিউকে সাবজেক্ট করে ফেলবো। Identify two significant source of uncertainty in this student's measurement। বলছে স্টুডেন্ট মেজারমেন্টে দুইটা সিগনিফিকেন্ট সোর্স অফ আনসার্টেনিটি বের করতে বলছে। কি কি হইতে পারে? রুলার ইউজ করে নেই লেন্থ মেজারের জন্য। লেন্থ মেজার করার টাইমে প্যারাক্সিল হইতে পারে। আর এই যে ম্যাথ মেজার, ম্যাথের টাইমে কি হইতে পারে? জিরো এরর হইতে পারে। দেখি ওরা কি কি বলছে। আচ্ছা, ম্যাক্স 2 ফ্রম আচ্ছা, তো দেখো এখানে যে ফ্রিকোয়েন্সিটা আমরা বুঝতেছি কিভাবে? এই নোডস আর অ্যান্টি নোডস দেখে না? যেমন এখানে বুঝতেছি যে এটা হচ্ছে একটা কমপ্লিট ফ্রিকোয়েন্সি, এই যে এটা একটা কমপ্লিট ফ্রিকোয়েন্সি, তারপর কি আছে? একটা হাফ ফ্রিকোয়েন্সি আছে। তো এই যে ফ্রিকোয়েন্সি কি কমপ্লিট নাকি কমপ্লিট না, বা ফ্রিকোয়েন্সি কয়টা আছে, কয়টা ওয়েভ আছে, এটা আমরা কি দেখে বুঝতেছি? নোড আর অ্যান্টি নোড দেখে। এখন এমন হতে পারে তুমি নোড আর অ্যান্টি নোড প্রিসাইসলি নাও আইডেন্টিফাই করতে পারো, ঠিক আছে? তোমার এখানে সবগুলা মানে
প্রত্যেকটা নোট যে যখন তুমি এটা মানে চোখে দেখে জিনিসটা চেক করবা, তখন তুমি প্রিসাইসলি নোট আইডেন্টিফাই নাও চেক করতে পারো, ফিগার করতে পারো। স্যার এখানে বোধহয় পয়েন্টটা মানে এটা যেটা বলছে যে আনসার্টেনিটি আইডেন্টিফাইং দ্য ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড আর আনসার্টেনিটি আইডেন্টিফাইং হোয়েন নোটস ফর্ম, ঠিক আছে? তো এই যে তোমার এখানে যে নোটস অ্যান্টিনোডস ফর্ম করতেছে, জিনিসটা তো এভাবে বারবার প্রডিউস হবে না। হ্যাঁ এখন তুমি জাস্ট চিন্তা করলো, তুমি একটা দড়ি নিয়ে এভাবে বারবার নোটস অ্যান্টিনোডস ফর্ম করাইতেছো। তো তুমি কি তোমার জাস্ট মানে ইয়াতে প্লেন চোখে, ঠিক আছে, প্লেন আইসে কি তুমি ঠিক মতো ওটা ফিগার করতে পারবা যে কয়টা অ্যাকচুয়ালি নোটস হয়েছে, কয়টা অ্যান্টিনোডস হয়েছে, যদি আমার ফ্রিকোয়েন্সি অনেক বেশি বেড়ে যায়? স্যার না। কি জানি বলে, এটা যখন বারবার ঘুরাবো ওই সময় তো স্যার এই যে এন্ড নোট গুলি তো দেখতে পারবো যে আচ্ছা এই জায়গায় বসে আছে এই দুইটা। তো But এটা তো আমি স্টপ করে করে দেখতেছি না। এটা যদি এমন হইতো যে আমি ভিডিওতে প্লে করছি, ভিডিও প্লে করে তারপর আমি স্টপ করে করে দেখতেছি আসলে কখন কখন নোটস অ্যান্টিনোডস ফর্ম হতেছে। এটা যখন একবারে অনেক ফাস্টলি মুভ করতেছে, তখন কি আমি এক্স্যাক্টলি বের করতে পারবো যে মানে কতগুলো নোটস বা কতগুলো অ্যান্টি নোটস? হ্যাঁ, যদি ফ্রিকোয়েন্সি কম হয়, ফ্রিকোয়েন্সি লো হলে ফিগার আউট করা ইজি হবে, বাট ফ্রিকোয়েন্সি যদি হাই হয়ে যায়, বেড়ে যায়, তখন কি আমি ইজিলি বের করতে পারবো, এটা আইডেন্টিফাই করতে পারবো? স্যার এটা মানে ওয়েভটা তো সিগন্যাল জেনারেটর দিয়ে করছে না, তো মনে করেন আমি এটারে প্লেস করে দিয়ে আমি দূরের থেকে দেখলাম যে এটা হ্যাঁ, তো- দূরের থেকে দেখলো, এটাই বললাম যে দূরের থেকে দেখলো, বাট যদি আমার ফ্রিকোয়েন্সি বেশি হয়, এটা আইডেন্টিফাই করা তো অত মানে পুরো অ্যাকুরেটলি আইডেন্টিফাই নাও করা যেতে পারে, ঠিক আছে? এখানে এমন হইতে পারে যে এখানে বেশি নোটস আছে, আমি একটু কম মানে আমার অ্যাকুরেসি মানে ক্যালকুলেশনের মধ্যে ভুল চলে আসতে পারে, ক্যালকুলেশন না, আইডেন্টিফিকেশনের মধ্যে। পয়েন্টটা কি বুঝছো মাহিন? হ্যাঁ মোটামুটি বুঝেছি। মানে তোমার লজিকটা আমি বুঝছি, যে তুমি বলছো যে আমি তো এটা দাঁড়ায় দেখতেছি, এটা আইডেন্টিফাই না করার মতো কি আছে? আমি তো দাঁড়ায় হ্যাঁ, তারপরে আমি তো দেখা দাঁড়ায় যাচ্ছে- দেখবোই যে টোটাল কয়টা ফর্ম হয়েছে, কোনো ফর্ম হয় নাই। মানে দিস ইজ দ্য কেস, ঠিক আছে? এটা সবার যে মনে করি রিফ্লেক্স সেম হবে, আর তুমি তো তোমার রিফ্লেক্স যদি অ্যাকুরেট থাকবে, তোমার রিফ্লেক্স টু এনশিওর যে সবগুলো নোট তুমি ক্যাচ করতে পারছো, এটা নাও হইতে পারে। বুঝেছি। ক্লিয়ার? আচ্ছা। আর আরেকটা যেটা হচ্ছে যে আমাদের মিটার রুলের মধ্যে কি হতে পারে, প্যারালাক্স এরর হতে পারে, এটাও মেনশন করতে পারো, অর মেনশন করতে পারো জিরো এরর অন ম্যাচ ব্যালেন্স, ঠিক আছে? তো এই দুটাই লেখা দরকার, যদি আমরা এই দুটো অলওয়েজ লিখি, জিরো এরর অন ম্যাচ ব্যালেন্স আর প্যারালাক্স এরর হোয়াইল মেজারিং দ্য লেন্থ। ক্লিয়ার? লাস্টটা দেখি, for each of these sources describe an experimental technique the student could have used to obtain an accurate measurement. এখন ধরো আমরা ধরলাম প্যারালাক্স এরর এন্ড ওই যে জিরো এরর, তাহলে এগুলোর জন্য স্টুডেন্ট এক্সপেরিমেন্টাল টেকনিক কি ইউজ করতে পারে যাতে আমার স্টুডেন্টটা কি পায়, আর অ্যাকুরেট রিডিংস পায়, ঠিক আছে? তো আমরা যদি এখানে দেখি লেন্থের জন্য, লেন্থটা আমার যদি প্যারালাক্স আছে নাকি নাই, এটা আমি ইনশিওর করবো কি হবে? Use a set square to reduce the parallax error in length. আচ্ছা, আমি এখানে কি ইউজ করবো, একটা সেট স্কোয়ার ইউজ করবো টু আমার যাতে প্যারালাক্স এররটা কমে যায়। আর এখানে বলছে যে কি সুইচ অফ দ্য ভাইব্রেটর এনশিওর দ্য স্ট্রিং ইজ স্ট্রেট। এটা আমি কি মিন করলাম, দেখো আমি যখন স্ট্রিং এর লেন্থ মেজার করবো, অবভিয়াসলি আমি কি যাবো যে স্ট্রিংটা পুরোপুরি ভার্টিক্যাল আছে নাকি নাই, এটাই আমি যাবো না মানে পুরোপুরি হরিজন্টাল আছে নাকি নাই। তোমাকে যদি আমি এমন একটা তার দিয়ে দেই, তুমি কি এই তারের ইজিলি লেন্থ মেজার করতে পারবা? যদি তোমাকে আমি এরকম একটা তার দিয়ে দিই, এই শেপের একটা তার দিয়ে দিই, এই তারের লেন্থ তুমি ইজিলি মেজার করতে পারবা? বা মেজার করলো তুমি আগে কি করবা? তুমি আগে এনশিওর করবা না যে এই যে তারটা আছে, এই তারটা পুরোপুরি স্ট্রেট, যে আগে দেখবে এটা কি পুরোপুরি স্ট্রেট আছে নাকি নাই। তো এটাই বলছি যে সেট স্কোয়ার ইউজ করবা, তার সাথে আমি এনশিওর করবো আমার স্ট্রিংটা যেন স্ট্রেট থাকে।
আর লাস্ট যেটা হচ্ছে ম্যাথস নিয়ে জিরো ব্যালেন্স বিফোর ইচ মেজারমেন্ট, প্রত্যেকটা মেজারমেন্ট চেক করার আগে আমি কি চেক করব? আমি চেক করব যে আমার যে ম্যাথ ব্যালেন্সটা আছে ওটার মধ্যে জিরো হয়েছে নাকি হয় না, ওটা জিরো আমি জিরো করে আনিব ওটাকে, ঠিক আছে? জিরো ব্যালেন্স বিফোর ইচ মেজারমেন্টস, এই জিরো ব্যালেন্স করলে কি হয়? ইট উইল রিমুভ দ্য সিস্টেমেটিক এরর, ঠিক আছে? আমার সিস্টেমের এররটা রিমুভ করে দিবে। সবাই বলো, কারোর কোনো সমস্যা আছে নাকি এই দুটা পয়েন্ট, এই পয়েন্টগুলো নিয়ে? তো না বুঝলে বলো। হামজা কি আছে ক্লাসে? হামজা অনেক আগে গেছে কবে। আহারে, আপনি মাত্র টের পেলেন? আমি তো দেখি নাই, আমি তো ফোনে চেক করি নাই যে কজন আছে নাকি কজন নাই। আচ্ছা ভাইয়া, এই সিস্টেমেটিক এররটা না, এটা এই যে কি বলে ওই যে ডিভাইসের মধ্যে। ব্যালেন্স, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো এটা তো তুমি ম্যাথস কিতে মেজার করবা? এটা তো জিরোতে সেট করলেও তো যদি সিস্টেমেটিক এরর রয়ে যাবে না এটাতে। কেন রয়ে যাবে? ধরো আমি কি বললাম যে তুমি 5 কেজি মাংস মেজার করবা, এখন আগে থেকে যদি ওখানে যদি 100 গ্রাম বেশি, মানে 100 গ্রাম যদি উঠে থাকে তোমার ইলেকট্রনিক হ্যাঁ। ব্যালেন্সে, তাহলে তোমার হ্যাঁ। যখন 5 কেজি মেজার করবা 5 কিলোগ্রাম, তখন ওখানে কত শো করবে? 5.1 শো করবে না? হ্যাঁ হ্যাঁ তো তোমার আগে এনশিওর করতে হবে যেন ওখানে যেন কোনো এক্সট্রা ইয়া না দেখায়। ইনিশিয়ালি যেন তোমার যে ইয়াটা আছে, স্ক্রিনটা আছে, স্ক্রিনে যেন জিরো 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 থাকে ব্যালেন্সটা। ও, বুঝবে। বুঝছো? হুম। বাকিটা ক্লিয়ার? আচ্ছা, ওটা সুইচ অফ না, সুইচ অফ বলতে পারো, সুইচ অফ করলে তো এটা ভাইব্রেট করবে না, ঠিক আছে? যদি ভাইব্রেট না করে তখন এটা কি থাকবে? স্ট্রেট থাকবে। স্ট্রেট, নো গে। নো গে, এটা গে হতে পারবে না, স্ট্রেট হওয়া লাগবে। সবাই বুঝছো এগুলা? ভাইয়া হামজা আইছে। হামজা আসছে। আচ্ছা, হামজার জন্য একটা সুখবর হচ্ছে যে আমি চেষ্টা করব এই ক্লাসটার রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দিতে, ঠিক আছে? আর বাকিরাও আই হোপ বুঝছো যেগুলো বুঝাইছি, ঠিক আছে? যদি কোনো প্রবলেম থাকে বলতে পারো, আর নাহলে ক্লাস এন্ড করে দিব, ঠিক আছে? আর এটার যে রেকর্ডিংটা আছে, এটার রেকর্ডিংটা আমি গ্রুপে দিয়ে দিব, আজকে রাতে দিয়ে দিব। স্যার, ওই যে P1 P2 আর M1